ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন সাথে থাকি নাজনীন মুন্নি নিবেদন করছে জিপিএ ইস্পাত। 20 লাখের বেশি শিক্ষার্থী বসেছিল স্কুলের গণ্ডি পেরোনোর পরীক্ষায়। সেরা শিক্ষার্থীর মাপকাঠি যদি হয় জিপিএ 5, তবে এবছর এদেশে যোগ হয়েছে জিপিএ 5 পাওয়া 1,82,129 জন শিক্ষার্থী। এত মেধাবী এই দেশে কিন্তু বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় 300-এর মধ্যেও নেই আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম। বলা হয়ে থাকে ভালো ফলাফল আর পাশের হার বেশি দেখিয়ে সরকার নিতে চায় বাহবা, কিন্তু এই লাখো শিক্ষার্থীর জিপিএ 5 ফলাফল আর তাদের শিক্ষা জীবন কি কেবলই সরকারের বাহবার জন্য, নাকি আছে ব্যবসায়িক স্বার্থ? এরই মধ্যে প্রজন্মের কাছে নতুন বিতর্ক তৈরি হয়েছে। পড়ালেখা কি তাদের জীবনমান ভালো করতে আসলেও বড় ভূমিকা রাখে? এই বিতর্কের কিছুটা রেশ কি পড়েছে ছেলেদের ফলাফলে? পাশের হার আর জিপিএ প্রাপ্তিতে মেয়েদের চেয়ে পিছিয়ে গেছে ছেলেরা। কারণ কি তা খুঁজতে স্বয়ং বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছর ঢাকঢোল পিটিয়ে যে উৎসব আসে শিক্ষার্থীদের মাঝে, সেই আনন্দ কি শেষ পর্যন্ত থাকে একজন শিক্ষার্থীর? গড় পাশের হার বাড়লেও কতটা মান বেড়েছে আমাদের শিক্ষার? অকৃতকার্য প্রায় 3 লাখ শিক্ষার্থী কি পড়ে যাবে নতুন শিক্ষাক্রমে বেড়াজালে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং আছেন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। অনেক ধন্যবাদ দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত আছেন এবং অনেক কৃতজ্ঞতা অতিথি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আজ। আমি শুরুতেই অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুকের কাছে যেতে চাই, সাবেক মহাপরিচালক মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর। স্যার, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। গতকাল খুবই আনন্দের দিন থাকে আসলে পুরো দেশ জুড়ে শিক্ষার্থীদের এইসব হাসি মুখ, ঢাকঢোল বাজনা সবাইকে নিশ্চিতভাবে আনন্দিত করে এবং বরাবরের মতোই অনেক জিপিএ প্রাপ্তির খবর আমাদের সাথে এসছে। এত জিপিএ প্রাপ্তি, এই আলোচনা অনেক হয়েছে, তারপরে কি মনে হয় যে প্রেক্ষাপট বদলানোর সাথে সাথে এই জিপিএ প্রাপ্তিটা একটু কঠিন হওয়া উচিত ছিল বা কম হওয়া উচিত ছিল, নাকি আমরা আসলে অনেক মেধাবী? হ্যাঁ, আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। এটা সবারই প্রশ্ন যে এত জিপিএ 5 কেন হয়। জিপিএ 5 হলো তো খারাপ নয়, এটা তো আমার মনে হয় না এটা নেগেটিভ, নিশ্চয়ই ভালো, এটা ভালো। আপনি প্রশ্ন উত্থাপন করতে পারেন আমাদের পদ্ধতি নিয়ে, মানে মূল্যায়ন পদ্ধতি, সেটা নিয়ে করতে পারেন যে মূল্যায়ন পদ্ধতিটি ঠিক হচ্ছে কিনা, মানে এটার যোগ্যতার প্রতিফলন ঘটছে কিনা এই মূল্যায়নে, সেটা নিয়ে একটু প্রশ্ন করতে পারেন। এবং এই প্রশ্ন আছে বলেই কিন্তু এই পদ্ধতি পরিবর্তনের একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। আপনি জানেন যে নতুন যে শিক্ষাক্রম সেখানে কিন্তু এই পদ্ধতি আর থাকছে না। তার মানে কি সেখানে গ্রেডিং সিস্টেমের একটা পরিবর্তন আসবে? আপনি যেমন ধরেন এখানে যে আমরা যেটাকে বলি আমাদের পরিভাষায় সামেটিভ এক্সাম বলি এটাকে, যে মানে সবার পরে বছরের শেষে একটা পরীক্ষা নিয়ে যাচাই করা হচ্ছে, বা এখানে 10 বছর পরে একটা পরীক্ষা নিয়ে যাচাই করা হচ্ছে সে কী শিখলো 10 বছরে। আর যেটা এখন নতুন শিক্ষাক্রমে চালু হবে সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেটা সবসময় কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আমরা বলি, এটা শিক্ষণকালীন মূল্যায়ন বলা হয়, এবং সেখানে প্রতিনিয়ত যাচাই করা হবে। ফলে হঠাৎ করে একটা পরীক্ষা নিয়ে বোঝার চেষ্টা করা হবে না যে যোগ্যতা কেমন, তাকে সারা বছর ধরে দেখা হবে এবং সারা বছর মূল্যায়ন করা হবে এবং তার ভিত্তিতেই সে তার গ্রেডিংটা হবে। ফলে এটা অনেক বেশি অথেন্টিক এবং অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে। তার মানে এই জিপিএ 5 নিয়ে আসলে যে বিতর্ক ধারাবাহিকভাবে চলেছে তার প্রেক্ষাপটে তার মানে গ্রেডিং সিস্টেমটা এখন পরিবর্তিত হচ্ছে। আর একটা বিষয় একটু বলি যে জিপিএ 5 নিয়ে আমরা যেটা বলছি যে প্রচলিত মূল্যায়ন পদ্ধতিতে এটার কার্যকারিতা নিয়ে সন্দেহ আছে সারা পৃথিবীতেই, শুধু আমাদের দেশে নয়। অর্থাৎ এই পাবলিক এক্সাম আসলে কতটা রিফ্লেক্ট করে একটা শিক্ষার্থীর যোগ্যতার, এটা নিয়ে সারা পৃথিবীতে আপনার অনেক রকম প্রশ্ন আছে, শুধু আমাদের দেশে নয়। নিশ্চয়ই। আর বলা হয়ে থাকে জিপিএ 5 পেলেই বোধহয় সে পাশের কোটায় চলে গেছে, জিপিএ 5-এর নিচে যারা তারা বোধহয় ফেল করেছে। মানে পদ্ধতিটা এমনভাবে চলে এসছে এবং সবার মধ্যে ধারণা ওইভাবে প্রসারিত হয়েছে, এই কারণে যে সংখ্যাটা অনেক ব্যাপক এবং বেশি। কিন্তু জিপিএ 5 যারা পায় তারা তো আসলে ধরে নেয় বা নিশ্চিতভাবে তারা মেধাবী, নইলে তো তারা সর্বোচ্চ পেয়েছে এবং তারা সেই মেধাটা নিয়েই সামনের দিকে এগোতে চায় ডেফিনেটলি। যে এইচএসসি তো আমি জিপিএ 5 পাবো, বা যদি নাও পেয়ে থাকে তারপর এসএসসির জিপিএ 5টা তাকে উচ্চশিক্ষার একটা বড় জায়গায় পড়াশোনাতে উদ্বুদ্ধ করে যে আমি ভালো স্টুডেন্ট বা পরিবার ভাবে আমি ভালো স্টুডেন্ট।
কিন্তু তার সেই উদ্বুদ্ধ হওয়ার জন্যই কি আসলে জিপিএ 5টা বেশি করে দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশে তৈরি হয়েছে না, বেশি করে দেওয়ার প্রবণতা তো আসলে আমি এরকম শুনিনি যে বেশি করে দেওয়ার প্রবণতা 2 লাখ জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট, কিন্তু এটা আপনাকে স্বীকার করতে হবে। আমি অন্তত বুঝি যে আমাদের সময় আমরা যতটা পরিশ্রম করতাম এখনকার বাচ্চারা অনেক বেশি পরিশ্রম করে, অবশ্যই করে। হ্যাঁ, অবশ্যই এই অ্যাপ্রিসিয়েশনটা অবশ্যই করে, নিশ্চিতভাবে করে। কিন্তু আমাদের সময়কার মূল্যায়নের পদ্ধতি, আপনাদের সময়কার মূল্যায়নের পদ্ধতির মধ্যে একটা সময় ছিল যে যখন 20 জন বোর্ডে সেরা হিসেবে পত্রিকা আমরা বড় বড় ছবি দেখতাম বাবা মার সাথে, যে আমরা যখন ছোট ইন্সপিরেশন ছিল আমাদের কাছে যে এরকম পত্রিকায় আমার ছবি ছাপা হবে, কারণ আলাদা করে 20 জনকে চেনা যেত। মানে 6টা বোর্ড তখন ছিল, 6টা বোর্ডের মধ্যে 20 জন মানে আমার 120 জন সেরা শিক্ষার্থী, সবাই চিনত এবং তাদের জীবনটাও ওরকম সুন্দর ছিল এবং তারা ধাপে ধাপে সেরা হিসেবে বের হতো। আমার যখন 2 লাখ সেরা শিক্ষার্থী, তাদের উপর আসলেও কি সেই মনোযোগটা রাখা যায়? রাষ্ট্র, সরকার, ব্যবস্থাপনা সবাই কি রাখতে পারে? কেন রাখতে হবে? আপনি যদি 20 জনের উপর মনোযোগটা রাখেন তাহলে কিন্তু একটা অসাম্য তৈরি হয়। এটা মানে কাম্য নয় যে আপনি 20 জনের উপর মনোযোগ রাখবেন, বাকিদেরকে আপনি মনোযোগ দেবেন না, এটা তো কাম্য নয়। যত বেশি আপনি মনোযোগ দিবেন, যত বেশি সংখ্যক শিক্ষার্থীর উপর, ততই তো ভালো হবে। তার মানে এটা আগের চেয়ে অনেক ভালো। এটা আপনারা ভালো মনে করে এই ব্যবস্থাপনাটা ঠিক করে রেখেছেন, সিস্টেম চালু হয়েছে। আমরা রাশেদ চৌধুরীর কাছে আসি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবসময়ের জন্য শিক্ষার্থীদের যে ঘটনাটা ঘটে থাকে যে হ্যাঁ আমি জিপিএ 5 পেয়েছি মানে আমি অনেক ভালো রেজাল্ট করেছি, আমি মানে ভালো স্কুলগুলিতে ভর্তি হব। ভালো স্কুল মানে আমাকে আরেক ধাপ এগিয়ে দিবে। বলা হয়ে থাকে যে পুরো বাংলাদেশে 250টার মতো স্কুল আছে, মানে কলেজ আছে, যারা এই জিপিএ 5 ভর্তি হতে চায় শিক্ষার্থীরা, কিন্তু সবাই সেখানে ভর্তি হতে পারে না। এই 250টার বাইরে প্রায় 1 লাখ জিপিএ প্রাপ্ত ছেলেমেয়েরা থাকে যারা না চাইতেও কিছুটা কম গ্রেডের কলেজে ভর্তি হতে বাধ্য হয়। মানে এই যে স্যার বললেন যে আমরা তো সবার মধ্যে একটা সমতা তৈরি করতে চাই, আবার জিপিএ 5 একটা অসমতাও তৈরি করছে যে আমি আসলে এই জায়গায় ভর্তি হবো না, ওই জায়গায় ভর্তি হবো। মানে কেমন যেন পুরো ব্যাপারটার মধ্যে কি একটা গোজামেল, গন্ডগোল কিছু একটা আছে আপনার মনে হয়? অনেক ধন্যবাদ। মানে বর্তমান প্রেক্ষাপটের প্রশ্নটা এবং অভিভাবকরা, শিক্ষার্থীরা অনেকেই বলছেন এটা, বিশেষ করে যাদের সন্তানেরা জিপিএ 5 পায়নি তারা তো এক ধরনের অসন্তুষ্ট এবং এটাও মানে মন খারাপ হয়ে আছে শিক্ষার্থীদের। আসলে তো সবার আগে যেটা বলা দরকার, এই পরীক্ষাগুলোই জীবনের শেষ না, এবং জিপিএ 5 পাওয়াটাই জীবনের বড় লক্ষ্য না। বড় লক্ষ্য তো হলো আমরা আগামীর জন্য তৈরি করব নিজেদেরকে। শিক্ষা তো জীবনের প্রস্তুতি, শিক্ষা তো শুধু জিপিএ 5-এর প্রস্তুতি না। ওই জায়গাটাতে আমরা এখনো যেতে পারিনি বলেই সেটাই কি সবার মধ্যে বেশি প্রভাবিত হচ্ছে না সবাই, এবং সবাই হচ্ছে। এটা একটা ধারা, বেশ কিছুদিন আমরা চলে এসছে, সেটাকে লাগাম টানার চেষ্টা করা হয়েছে। গোলাম ফারুক সাহেব যেটা বললেন যে নতুন শিক্ষাক্রম দিয়ে ওই যে একটা ধারা চলে এসেছিল, জিপিএ 5 পেতে হবে, অনেক নাম্বার পেতে হবে, এই স্কুলের পড়ালেখা না, বাইরে পড়তে হবে, কোচিংয়ে যেতে হবে, গাইড বই পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি সব কিছুর এখন একটা মানে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি বলবো, সেটার থেকে এখন এগিয়ে যাওয়ার একটা চেষ্টা নতুন শিক্ষাক্রমের মধ্য দিয়ে। সেখানেও হোঁচট খেতে হবে এমন কিছু না যে একেবারে মসৃণ হবে। কিন্তু আরেকটা জিনিস, আপনি যে অসমতার কথাটা বলেছেন, এই আমাদেরই শিক্ষার্থী অনেকে কোথায় যায়, ইংরেজি মাধ্যমে যায়। সেইখানে কিন্তু দেখেন তারাও গ্রেডিং করে, তারাও কিন্তু ওই যে অ্যাসেসমেন্টের যে কথাটা আসছে, প্রতি মাসে একটা রিপোর্ট কার্ড ধরিয়ে দেয় শিক্ষার্থীদের কাছে। আমরা তো নিজেদের মধ্যে ইতিমধ্যে বৈষম্য তৈরি করে রেখেছি নানা ধারার শিক্ষার মধ্য দিয়ে, ধর্মীয় ধারা, মূল ধারা, এই যে ইংরাজি মাধ্যম, এগুলোর মধ্যে দিয়ে তৈরি করেছি নানা ধরনের বৈষম্য। কিন্তু এই যে কথাটা বললেন না, এত শিক্ষার্থী কোথায় যাবে? এই ঢাকা মহানগরীতেই কিছু ওই রকম মিশনারি পরিচালিত কলেজ আছে যারা কিন্তু দাবি করে আমরা কম জিপিএ নিয়ে যদি তাদেরকে আরও সামনে নিতে পারি সেটা হবে আমাদের বড় একটা সার্থকতা। কিন্তু আমাদের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান সব জিপিএ 5 নিয়ে তার উপরেই গর্ব করে যে এদেরকে, কিন্তু এদের মধ্যে কতজন পরে পায় না সে তথ্যটা তো আমাদের জানা থাকে না। এবং এখানেই আমাদের একটা মানে চিন্তা চেতনার একটা, আমি বলবো যে আধুনিক চিন্তা না, এগুলো আধুনিক হলে আমাদেরকে আরও
অন্যভাবে চিন্তা করতে হবে, পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে। মা বাবারা তো বলবেন যে জিপিএ 5 পেয়ে এখানে যাবে ওখানে যাবে ইত্যাদি, কিন্তু আমরা তো এটাও জানি দুইটাই এসএসসি এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার পরেই তাদের সবার স্বপ্ন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, সেখানেই তো 90% ফেল করে হার মানতে হয়। তো তার মানে তো এটা না যে পারবে সবাই, কিন্তু এটাই জীবনের শেষ না। আমি সেটাই বলেছিলাম যে এই যে জিপিএ 5 প্রাপ্তির ফলে একজনের মধ্যে যে আশার জায়গাটা তৈরি হয় শেষ পর্যন্ত, যে আমি মেধাবী, আমি সব জায়গায় যে ভালো করব, ধাপে ধাপে সেগুলি নষ্ট হয়ে তার আত্মবিশ্বাস কমে যায় কিনা আসলে। কাজে এটা তো আমরা তৈরি করেছি তাদের মধ্যে, এটাকে আমরাই এমন ভাবে আমরাই তৈরি করছি, সমাজটাই তাদের মধ্যে এই ধারণা দিয়ে দিয়েছে। কাজে এই পরিবর্তনের মাধ্যমে যেহেতু স্যার বলছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক যে পরিবর্তনের জন্যই সবকিছু আবার পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, আমরা আশা করব যে এটা আসলে নতুন একটা কিছু ফল বয়ে নিয়ে আসবে। আমি ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলামের কাছে যেতে চাই। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার যে ভালো কে বলতে পারবে, আমি শুধু আপনার কাছ থেকে এটাই জানতে চাই যে পদ্ধতিতে আসলে আমরা ধাপে ধাপে শিক্ষার্থীদের নিয়ে গেছি এবং পরিবর্তনের মাধ্যমে অনেক এক্সপেরিমেন্টও করা হয়েছে, আসলে কি আমাদের শিক্ষা ব্যবস্থা কোথাও যে দাঁড়ালো যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি আমাদের দেশের? খুব দুঃখের সঙ্গে বলতে হয় দাঁড়ায়নি। দাঁড়াতো যদি একেবারে শুরুতে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম 1974 সালে কুদরতে খুদা কমিশন হয়েছিল, যে রিপোর্টটা তারা দিয়েছিল, এরকম অগ্রসর চিন্তার একটা রিপোর্ট, আমি তখন ভাবতে পারি না যে ওই সময়ে বলা হচ্ছে বিজ্ঞান শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, মাতৃভাষায় শিক্ষা দিতে হবে, অন্য একটা ভাষায় ব্যুৎপত্তি পাওয়ার জন্য যা যা করার সেটি করতে হবে, এবং সবচেয়ে বড় জিনিস শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ হবে, বরাদ্দ না বিনিয়োগ, জিডিপির 5 থেকে 7%। এখনও কিন্তু আমরা 2% বুঝতে পারিনি। সেটা আর্থিক কথা না হয় বাদই দিলাম, কিন্তু যে ধারায় আমরা পড়াচ্ছি সেখানে আমরা তথ্য দিচ্ছি কিন্তু জ্ঞান উৎপাদন করতে পারছি না। আপনি মেধার প্রশ্ন তুলেছেন, শিক্ষার্থীরা যে মেধাবী এ নিয়ে কোনো সন্দেহ আমার নেই, কিন্তু মেধার সঙ্গে প্রয়োজন হয় জ্ঞানের একটা সংযুক্তি। তথ্য নয়, তথ্য শুধু মানুষকে কিছু বিশেষ দিক নির্দেশনা দিতে পারে, কিছু পরিচিতি দিতে পারে, কিন্তু তার সঙ্গে প্রয়োজন জ্ঞান। তথ্যকে প্রক্রিয়াজাত করে জ্ঞান উৎপাদিত হয়, সেটি আমাদের বিশ্ববিদ্যালয়গুলি যেমন করতে পারছে না, বিদ্যালয়গুলি পারছে না। এটা ধারাবাহিক ক্রম, তো যদি বিদ্যালয়ে পারতো তাহলে বিশ্ববিদ্যালয়ে পারতো। তারপর দেখুন সেখানে স্বাধীন চিন্তার এবং চর্চার ক্ষেত্রটা, যাকে আমরা সৃজনশীল শিক্ষা পদ্ধতি বলি, যেটা ফারুক অনেক চেষ্টা করেছেন এটিকে কাজে লাগাবার জন্য। সৃজনশীল শিক্ষা পদ্ধতি আমরা এখন পর্যন্ত চালু করতে পারিনি। কী জন্য? যারা নোট বই গাইড বই ব্যবসা করেন তারা একটা প্রকাণ্ড দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, যারা টিউশন বাণিজ্য করেন তারা একটা প্রকাণ্ড দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। এক সময় 5ম শ্রেণীর একটা পাবলিক পরীক্ষা শুরু হয়ে গেল, 8ম শ্রেণীতে একটা হয়ে গেল, তখন একেবারে গ্রাম পর্যায়ে এই টিউশন বাণিজ্য এবং নোট বই গাইড বই চর্চা ছড়িয়ে পড়ে। এগুলির মতো সমস্ত দেশেই নোট বই আছে, সমস্ত পৃথিবীর সব দেশেই আছে, কিন্তু নোট বইয়ের একটা বিশেষ ক্ষেত্র আছে যেখানে যে বিষয়গুলি ক্লাসরুমে খুব সহজে বুঝিয়ে বলা হচ্ছে না বা সহজ ভাষায় সবার কাছে দেয়া হচ্ছে না, সেখানে নোট বই কাজে লাগে। নোট বই কিন্তু মেধাবী ছাত্ররা ব্যবহার করে না, যারা ঝরে পড়ার অবস্থায় থাকেন, নিম্ন মেধার যারা যান, তাদের মেধার প্রকাশ ঘটানোর জন্য প্রয়োজন হয় মাঝে মাঝে, কিন্তু সেটির উপর নির্ভর করে একটা সনদ পাওয়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা আমরা করে দিয়েছি এটি কোনো ক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না। তো আমরা 50-52 বছরেও সেই শিক্ষা পদ্ধতি তৈরি করতে পারিনি যেখানে একটা ধারায় শিক্ষা দেয়া হবে। রাশেদা বলছেন কয়েকটা ধারায়, আমি শুনছি এখন ইংলিশ ভার্সনেও নাকি একটা আছে, বাংলার কারিকুলামের ইংলিশ ভার্সন। অর্থাৎ কত রকম করে আমরা শিক্ষাকে ভেদাভেদের ভিতর ফেলে দিয়েছি। আর শিক্ষায় আপনি দেখবেন খুব অসম শিক্ষা ব্যবস্থা। এই যে আপনি বললেন 1 লাখের মতো শিক্ষার্থী ভালো কলেজে যেতে পারবে না। ভালো কলেজ মন্দ কলেজ থাকবে কি জন্য? প্রত্যেক কলেজই তো হওয়া উচিত ভালো। তো শিশু সম ব্যবস্থা আমরা করতে পারছি না। প্রান্ত এবং কেন্দ্রের একটা বিভাজন আছে। প্রান্ত যারা যেমন ঢাকার বাইরে যত দূরে যাবেন ততই শিক্ষার্থীদের করুণ অবস্থা। শিক্ষক নেই কলেজে, শ্রেণীকক্ষগুলি যথাযথভাবে উপযুক্ত হতে পারেনি। বলা হচ্ছে যে প্রযুক্তিগত সহায়তা দেয়া হবে, সেই প্রযুক্তি আসে যায়। তো তারপর আছে শ্রেণী বৈষম্য, একটা বস্তির ছেলে এবং একটা বাড়িধারা বা গুলশানের ছেলের ভিতরে বিস্তর পার্থক্য।
সেই স্কুলে গেলেই বোঝা যাবে যে কাকে কতখানি মূল্য দেওয়া হচ্ছে। একটা শিক্ষা ব্যবস্থায় এতগুলি ত্রুটি নিয়ে চলতে পারে না, কিন্তু সেই লক্ষ্যে আমরা যে এগোচ্ছি সেটিও বলতে পারি না। যতগুলি উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা গোলাম ফারুক বললেন, সেই উদ্যোগগুলিও কিন্তু সবসময় যে শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে সেটা মনে হয় না। কারণ যেই মুহূর্তেই আমরা নতুন একটা পদ্ধতি শুরু করলাম, অভিভাবকরা পর্যন্ত ব্যতিব্যস্ত হয়ে যান যে এটিকে বাতিল করতে হবে। কারণটা হচ্ছে তাদের যে একটা কমফোর্ট জোন থাকে, যে বাচ্চারা আমার এই জিপিএ 5 পেয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে, সেটি যখন অনিশ্চিত হয়ে যায়, নতুন পদ্ধতির উপর তারা আস্থা রাখতে পারে না। আর আমাদের সমস্যা হচ্ছে আমরা পদ্ধতিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে কোনো নতুন জিনিস এনে সেটিকে দীর্ঘস্থায়ী করতে পারি না। আমরা শুধু পরীক্ষার নিরীক্ষার ভিতর দিয়ে যাই। স্বাস্থ্য খাতে সেটি হচ্ছে, সব অর্থনীতিতে সেটি হচ্ছে। আমাদের এই যে ডলার সংকট নিয়ে এখন যেটা হচ্ছে, 7 জন অর্থনীতির বক্তব্য আমি শুনলাম, 7 জনই ভিন্ন কথা বললেন, কিন্তু কথাগুলির একটা সারবত্তা হচ্ছে যে ভুল এক্সপেরিমেন্ট করা হচ্ছে। মানে সত্যিকার ভালো একটা পরীক্ষা নিরীক্ষা আমরা কোথায় করছি তার উদাহরণটা আমরা এখনও খুব বেশি দেখতে পাই না। আমাদের গোলাম ফারুক স্যার বললেন যে আসলে সব কিছু তো মেধার যে তালিকাটা করা হয়, মেধাবীদের যে মূল্যায়নটা করা হয়, ভুল থাকলেও সেটা ভালো, সবার জন্য একটা ভালো উঁচু জায়গায় নেওয়া হয়েছে। আমি আজকে একটা খবর পড়ছিলাম নরসিংদীতে, আমি সংখ্যাগত ভুল হতে পারে, কিন্তু একজনের শুধু সেখানে জিপিএ 5 নাই, সংখ্যাটা বোধহয় 250 জন পরীক্ষা দিয়েছে, 249 জনই জিপিএ 5 পেয়েছে একটা স্কুলে। এটা কি সম্ভব কোনোভাবে? এটা কোনোভাবে সম্ভব? হ্যাঁ, আমরা মূল্যায়ন করিয়ে জিপিএ 5-এর দিকে আমরা সবাই ছুটি, এত থাকবে, কিন্তু সেই মূল্যায়ন পদ্ধতি কি এত সহজ যে এতখানি আমাদের ছাড় দিতে হবে? এবং সেই ছাড় দিয়ে আসলে লাভ কোথায়, কার লাভ, এটা এখনো পর্যন্ত কি স্যার আপনি বুঝতে পেরেছেন যে এটা আসলে লাভ? আমি এটা বুঝতে পারিনি, কিন্তু আমার ধারণা যে কোনো না কোনোভাবে ওই স্কুলের শিক্ষার্থীরা কোনো সুযোগ পেয়েছে। আমি শিক্ষার্থীদের খাটো করতে চাই না। আমি একজন যিনি শিক্ষক হিসাবে আমি চাইব প্রত্যেকেই যেন জিপিএ 5 পেয়ে পাশ করে, এবং যোগ্যতা সম্পন্ন, মেধাবী, এবং যেটা বললাম জ্ঞান ও দক্ষতা অর্জন করে জিপিএ 5 যদি সবাই পায় দেশে, তো আমি তো সবচেয়ে আনন্দিত হব। কিন্তু মুশকিল হচ্ছে যেখানে জ্ঞানের অভাব আছে, যেখানে নিজের ভাষার দুর্বলতা আছে, গণিতের দুর্বলতা আছে, সেখানে যদি জিপিএ 5 পেয়ে কেউ আসে, তাহলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন আমরা ভর্তি পরীক্ষা নেই, আমাদের একটা বড় কষ্টের জায়গা হচ্ছে তার ফল দেখাচ্ছে জিপিএ 5, এসএসসি, এইচএসসি, কিন্তু সে পাস করতে পারেনি। এক অভিভাবক সেদিনই আমাকে বলছিলেন যে আমার মেয়েটি পারেনি, কি জন্য, আমি একটু খবর নেবেন। তো আমার শুনে খারাপ লাগলো, আমি খবর নিলাম। যেখানে একটা কোয়ালিফিকেশন মার্কস থাকে না, এত % পেতে হবে ইংরেজিতে, বাংলায়, ধারে কাছেই নেই, সে 2.5 না 3 করে পেয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার? না, এক তো তার মানসিক একটা অস্থিরতা ছিল, ভয় পেয়ে গিয়েছিল, সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তার ভাষাগত দুর্বলতা থেকেই গিয়েছিল। ওই যে বললাম যে স্কুলের এই ছেলেমেয়েরা 249 জন পেয়ে গেছে, তাদের ভাষাগত দুর্বলতা থাকলেও তাদেরকে এই বিশ্বাসে বাধ্য করা হবে যে তোমাদের সবই ঠিক আছে। তো যখন তারা ঠিকটা দেখবে না, তখন তারা সংক্ষুব্ধ হয়ে যাবে, তখন তাদের উচ্চশিক্ষায় আগ্রহটা হারিয়ে ফেলবে, এবং উচ্চশিক্ষার্থে যেও তারা একই রকমের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়, এবং আমরা নানা জায়গায় সেই সংকট দেখতে পাই। এবং সেই সংকটের বাইরে আরেকটা সংকট নতুন করে দেখা দিয়েছে, যেটা প্রধানমন্ত্রী নিজেও নোটিস করেছেন এবং তিনি নির্দেশও দিয়েছেন, সেটা হচ্ছে ছেলেদের অংশগ্রহণ এবং তাদের পরীক্ষার ফলাফল একদম দৃষ্টিতে নজরে পড়ার মতো কমে গেছে, এবং টানা 5 বছর ধরে ক্রমান্বয়ে ছেলেদের অবস্থা এমন হচ্ছে। কী কারণে ছেলেরা আগ্রহ হারাচ্ছে পড়ালেখার প্রতি, আমরা বিরতির পর বরং অতিথিদের কাছ থেকে শুনি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা যে আলোচনাটা রেখে গিয়েছিলাম বিরতির আগে, যে ছেলেদের অবস্থাটা কেন এমন, অনেক শিক্ষাবিদ একই সাথে এখানে বলেছেন নানা ধরনের কথা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবাই মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মোবাইল ফোন আসলে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি অনিষ্ট করছে। আমি যারা আজকে অতিথি আছেন তাদের কাছ থেকেও জানতে চাই, নিশ্চয়ই আরও কিছু পয়েন্ট পাবো। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম ফারুক। আপনার কাছে জানতে চাই স্যার, দীর্ঘদিন আপনি ছিলেন, আসলে কি কারণ, মানে ছেলেরা টানা 5 বছর যাবত তাদের কমে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে? আচ্ছা, আমি একটু স্যারের কথা একটু কমপ্লিমেন্ট করি। অবশ্যই স্যার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে তুলেছেন, এটা হচ্ছে অসাম্যের কথা, ইনইকুয়ালিটির কথা। আপনি যদি এবারে রেজাল্ট দেখেন, আপনি কিন্তু দেখবেন এরকম একটা অসাম্য দেখা যাচ্ছে। একটা হচ্ছে আপনি যদি সিলেট বোর্ড এবং যশোর বোর্ড তুলনা করেন, দেখবেন যে যশোর বোর্ডে 92% আর সিলেটে হচ্ছে 73%। তার মানে এইটা গ্যাপটা অনেক বড়, এবং শুধু এই বছর নয়, গত কয়েক বছর ধরে সিলেট কিন্তু পিছিয়ে আছে। এবার পার্বত্য অঞ্চলগুলি একটু এগিয়ে গেছে, কিন্তু সিলেট বরাবরের মতোই পিছিয়ে আছে। এটা খুব ভালো করে নজর দেওয়া উচিত, সিলেট কেন বারবার পিছিয়ে যাচ্ছে।
কী কারণে এটা অ্যাড্রেস করা উচিত। এটা এই কারণে একটা বড় কারণ হচ্ছে যে আমরা যে এখন গুণগত শিক্ষার কথা বলছি, এই গুণগত শিক্ষার কিন্তু একটা মানে খুব আবশ্যকীয় পূর্ব শর্ত হচ্ছে ইকুয়ালিটি বা সাম্য। এটা না হলে কিন্তু গুণগত শিক্ষা অর্জন করা যাবে না। আরেকটা উদাহরণ দিই আপনাকে, যে এইবার যে একদম সবাই সব পাশ করেছে এমন স্কুলের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। যে আগে ছিল 2300-র মতো, এবার হয়েছে 2900-র মতো, বা প্রায় 3000-এর মতো। আবার সবাই ফেল করেছে এমন স্কুলের সংখ্যা বেড়েছে। আগে ছিল 48, এবার হয়েছে 51। তার মানে এটাও কিন্তু অসাম্যের একটা দিক নির্দেশ করে। আবার দেখেন, যারা ফেল করেছে 51টা সবাই ফেল করেছে, এদের মধ্যে 42টাই হচ্ছে মাদ্রাসার। কেমন, সেখানেও কিন্তু একটা অসাম্য আপনি দেখতে পাচ্ছেন। ফলে এই অসাম্যটা খুব মানে কঠিন একটা আমাদের চ্যালেঞ্জ, এবং এটাকে ফেস করতে হবে। এই কলেজের কথা একটু আগে যে বললেন যে খারাপ কলেজে যাবে আমাদের বাচ্চারা, অনেকে ভালো রেজাল্ট করে। এই কলেজের ক্ষেত্রে একটা সমস্যা আছে যে ভালো কলেজ খারাপ, স্যার একটু বলেছেন যে ভালো কলেজ খারাপ কলেজ কেন থাকবে, এটাকে অ্যাড্রেস করা খুব জরুরি, দ্রুত। এবং সেইটা আমরা স্কুলে একটু চেষ্টা করেছি, খুব কাজ হয়েছে, যেটা লটারির মাধ্যমে ভর্তি করা। সেখানে কিন্তু যে ভালো কলেজ যে ভালো ছাত্র পাচ্ছে তা নয়, ভালো স্কুল যে ভালো ছাত্র পাচ্ছে তা নয়। ফলে এটার একটা আপনি ইফেক্ট পড়ছে এই সাম্যের ক্ষেত্রে। আমার মনে হয় কলেজের ক্ষেত্রে এটা খুব দ্রুত করা উচিত, যে একেবারে ভালো কলেজগুলি যে ভালো ছাত্রদের পাবে, হ্যাঁ, এটা বন্ধ করা উচিত। আপনি যেটা বলেছেন যে ছাত্র এবং ছাত্রীর মধ্যে পার্থক্য, প্রথমে একটু বলে রাখি, এটা কিন্তু একটা গ্লোবাল ট্রেন্ড, যে সারা পৃথিবীতেই মেয়েরা ছেলেদের চাইতে একাডেমিক পড়াশোনায় ভালো করছে। মানে ছেলেরা যে কোনো কারণে হোক একাডেমিক পড়াশোনার প্রতি একটু বিমুখ হয়ে গেছে সারা পৃথিবীতেই। হয়তো তারা মনে করছে যে এটা করে কোনো লাভ নাই, হ্যাঁ, এটা ভাবছে, হয়তো আমাদের দেশেও হয়তো ভাবতে পারে, আমি জানি না, কোনো রিসার্চ নাই, আমি বলছি যে গ্লোবাল ট্রেন্ডের ইয়েতে। কিন্তু আমাদের কিছু স্পষ্ট কারণ আছে যে মেয়েরা কেন এগিয়ে গেছে। একটা বড় কারণ হচ্ছে উপবৃত্তি। এই উপবৃত্তিটা খুব বড় কাজ করেছে আমাদের এখানে, যে রেগুলার যদি হয় মেয়েরা, তারা অনেক বেশি উপবৃত্তি পায় ছেলেদের চাইতে। এটা একটা খুব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আরেকটা বিষয় একটু বলি, একটা আমাদের ফাইন্ডিংস আছে এই বিষয়ে, এটা হচ্ছে মেয়েদের ম্যাথামেটিক্যাল যে ক্যাপাবিলিটি, এটা আমাদের দেশে বেড়েছে। আপনি জানেন যে আমার পৃথিবীতে একটা মিথ আছে সারা পৃথিবীতেই, যে মেয়েরা অঙ্কে খারাপ হয়, এরকম একটা কথা চালু আছে। কিন্তু আমরা একটা অ্যাসেসমেন্ট করি মাউসি থেকে, এটা হচ্ছে যে এই পাবলিক পরীক্ষা যেহেতু খুব বেশি বিশ্বাসযোগ্য নয়, মানে এটা মেধা যাচাইয়ের জন্য বিশ্বাসযোগ্য পদ্ধতি নয়, ফলে আমরা একটা আলাদা অ্যাসেসমেন্ট করি মাউসিতে, এবং সেখানে আমরা দেখেছি বেশ কয়েক বছর ধরে মেয়েদের ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটি বাড়ছে, এবং এটা প্রায় এখন ছেলেদের সমান, বা কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশি হয়ে গেছে। তো ফলে এটা একটা বড় কারণ যে এই মেয়েদের রেজাল্টটা ভালো করার। আরেকটা বিষয় একটু আপনার মনে রাখতে হবে, এটা হচ্ছে যে এখন যে কারিকুলামটা আছে সেখানে কিন্তু মুখস্থ করার যে ইয়েটা, সেটা তো নাই, এটা বেশি এখনকার কারিকুলাম। সৃজনশীলের জন্য মুখস্থ করার কারিকুলাম এখন, তারপরেও মুখস্থ করার একটা বড় অংশ রয়ে গেছে, এবং এটা কিন্তু নতুন কারিকুলামে এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করা হচ্ছে নতুন কারিকুলামে। এবং মুখস্থ করার ক্ষেত্রে মেয়েরা ভালো করে, এটা মানে এটা বায়োলজিক্যাল কারণে অনেকগুলি একাডেমিক। আমি আরেকটা বিষয় একটু বলি এই পয়েন্টে, এটা হচ্ছে ছেলেদের একটা সমস্যা হচ্ছে, এটা হলো যে অনেক দরিদ্র পরিবারের ছেলেরা কিন্তু কাজ করতে যায়, কেমন তারা মানে অর্থনৈতিক সংকটটা সেখানে একটা বড় হিসেবে দেখা যাচ্ছে। আমি সেটাই বলছিলাম যে অনেকগুলি একাডেমিক ব্যাপার আমরা গোলাম ফারুক স্যারের কাছ থেকে শুনলাম, কিন্তু আমি রাশেদাকে যদি কাছে সামাজিক ব্যাপারগুলি জানি, যে কথাটা বলা হচ্ছে যে বিশ্বজুড়ে এই ট্রেন্ড পড়ালেখা করে আসলে কি কিছু হবে কিনা। আমাদের যখন সোশ্যাল মিডিয়া এসছে, আমাদের ছেলেদের মাঝখানেও এটা সে তৈরি হয়েছে যে আমি কন্টেন্ট বানিয়ে গাড়ি কিনে ফেললাম, আমি ভিডিও বানায় এটা করে ফেললাম, বা আমি একটা কারিগরি শিক্ষা করে ওইটা করে ফেললাম, নানা কিছু তাদের মাথার মধ্যে এখন খাটছে। বিষয়টা কি এই কারণে ছেলেদের পড়ালেখার আগ্রহ কমে যাচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে? এটা একটা জটিল বিষয় এখন, আসলেই জটিল। দেখেন, ছেলেরা, উনি যেটা বলেছেন যে ছেলেরা শ্রমে চলে যায় অনেক সময়, কিন্তু আমার কাছে মেয়েদের এগিয়ে যাওয়ার পেছনে মোটা দাগে 3টা কারণ যদি বলি। একটা হলো যে ছেলেরা পিছিয়ে যাওয়া, মেয়েদের এগিয়ে যাওয়া। 3টা কারণের একটা হলো, উনি উপবৃত্তির কথা বলেছেন। আমি যেটা বলবো, মেয়েদের ক্ষেত্রে রাষ্ট্রীয় বিনিয়োগ দীর্ঘদিন ধরে ক্রমান্বয়ে চলে এসছে, অবৈতনিক শিক্ষা, তারপরে এই যে উপবৃত্তি। ছেলেদের ক্ষেত্রে সেটি হয়নি ওইভাবে রাষ্ট্রীয় বিনিয়োগটা। রাষ্ট্রীয় বিনিয়োগের ব্যাপারে তো কথা বললেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, এটা একটি কারণ। দ্বিতীয় কারণ, যে মেয়েরা এসএসসি পর্যন্ত আসতে পেরেছে তাদের মধ্যে কিন্তু একটা আস্থা তৈরি হয়েছে, তারা ঝুঁকি এড়িয়ে এসছে,
বাল্যবিবাহের ঝুঁকিটাকে তারা প্রতিহত করে এসছে, নিরাপত্তার ঝুঁকিটাকে প্রতিহত করে এসছে, এবং তারা লেখাপড়ায় অনেক সিরিয়াসলি মনোযোগ দিয়েছে। ছেলেদের কেন সেই সিরিয়াসনেস নাই? ছেলেদের নাই, ছেলেদের নানা ধরনের, আপনারা তো দেখেছেন অভিভাবকরা সোজা মোটা দাগেই বলে ফেলেছেন যে ছেলেগুলোকে 9-এ উঠলে তারপরে আর লাগাম টানা যায় না। কত রকম আসক্তির জন্ম হয়েছে এখন তাদের মধ্যে, মোবাইলের আসক্তি, মাদকের আসক্তি, তারপরে আকাশ সংস্কৃতির আসক্তি, সবই তো আছে মোবাইলের মধ্যে। এখন আমি যদি এই উদাহরণটা দেই, বছর 10 আগে আমরা যারা ফেল করেছিল সেই শিক্ষার্থীদের নিয়ে একটা সম্মেলন করেছিলাম, চ্যালেঞ্জ শিক্ষার্থী কেন ফেল করেছে শোনার জন্য। 300-র মতো আমাদের অনেক গুণীজন ছিলেন সেখানে, তারা কথা শুনেছেন তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। যে ওইখানে কিন্তু অভিভাবকরা একটা কথা বলেছিলেন, এইখানে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তখন একটা এড ছিল যে 12টার পরে, 12টার থেকে 6টা মোবাইলে তখন আর কোনো খরচ লাগবে না। এখন সেটা পরিবর্তিত হয়েছে, গেমে চলে গেছে, এবং নানা ধরনের টিকটক ইত্যাদি। ওইগুলো ছেলেদের হাতে অনেক বেশি মোবাইল ফোনের অ্যাক্সেস থাকে, মেয়েদের মতো না। সেই জায়গায় আসলে ছেলেরা তো, মেয়েরা হয়তো মায়েরটা একটু ব্যবহার করে বা বাপেরটা, ছেলেদেরকে আলাদা ফোনই কিনে দেওয়া হয়। এই জায়গাগুলোর থেকে কিন্তু আমরা সরে আসতে পারছি না এবং তাদেরকে আনতে পারছি না ছেলেদেরকে। কিন্তু ছেলেদের আরেকটা বিষয় আছে, উনি যেটা বলেছেন যে দরিদ্র পরিবারে যদি হয়ে থাকে, এই যে শ্রমে যাওয়াটা, এবং এটা করোনার সময় আমাদের ভয়ানক আকারে বেড়েছে, সেই ট্রেন্ডটা এখনো পর্যন্ত আছে। আমি ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলামের কাছে যেতে চাই। স্যার, এই যে আসলে ছেলেদের যেসব কারণ, আমরা অনেকগুলি কারণ একসাথে পেলাম, যে নানা ধরনের আসক্তি এবং নানা ধরনের লোভ তাদের সামনে এখন, পড়ালেখা না করে, আমরা কি এখান থেকে বের করতে পারবো তাদের? এটা কি সম্ভব হবে? কঠিন, তবে সেই লক্ষ্যে আমাদের অগ্রসর হতে হবে, আমাদের ছেড়ে দিলে চলবে না। 3 রকমের আসক্তি আমি দেখতে পাচ্ছি, ভয়াবহ আকার ধারণ করছে। প্রথমটা হচ্ছে যে মোবাইল ফোনের প্রতি আসক্তিটা, এটা একেবারে একটা মহামারীর মতো ছড়িয়ে গেছে। সেদিন শুনলাম একটি ছেলে বলছে, আমার গ্রামে বাড়িতে বিদ্যুৎ আসে না, আমি মোবাইল ফোন চার্জ দিতে পারি না। তো এটা কি প্রধান সমস্যা তাদের? বাবা মার কষ্ট পাচ্ছেন সেটি বড় কথা না, মোবাইল ফোন পড়ালেখা করতে পারছি না সেটা। যেটা রাশেদা বললেন যে গেমিংয়ের প্রতি খুবই আকর্ষণ, টিকটকে ভিডিও বানিয়ে সবাই এখন লাইক পেয়ে ডলার ইনকাম করছে। এটিও কোথায় যেন লতায় পাতায় ছড়িয়ে গেছে যে এইভাবে ধনী হওয়া যায়। এই হলো একটা বড় আসক্তি। দ্বিতীয় হচ্ছে মাদক। মাদকের ভয়াবহতা আমরা এখনও অনুভব করতে পারছি না, কিন্তু আমি যেহেতু তরুণদের সঙ্গে আমার ওঠা বসা, আমি শুনতে চাই তাদের গল্প, এবং অনেকেই বলে যে তাদের পরিবারের ভিতর, নিজের ভাই হলে বলবে না কিন্তু কাজিন হলে বলবে যে মাদকের চুবলের মধ্যে পড়ে গেছে। একটা ছিল সমস্যা, যেখানে ছিল আদর্শবাদী উগ্রতার বিষয়টা, এখানে আমরা অনেকটাই মোকাবেলা করতে পেরেছি, পরিবারগুলিও সেখানে সহায়তা করেছে। কিন্তু তৃতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে ওই যে বন্ধুদের ভিতর যেটা কিশোর গ্যাং তৈরি হয়েছে এখন, এই নিজেদের জাহির করার প্রবণতাটা। ওই চুলগুলি দেখবেন সবাই একই ছাড় দেয়, কাপড় চোপড়, হ্যাঁ, এটা কিন্তু গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে। একটা মোটরসাইকেল দরকার আমার, কত ছেলে যে এইচএসসি পাশ করে মোটরসাইকেল কিনবে এবং পরিবারগুলি উদ্বিগ্নতায় কাটাবে, এই একটা আসক্তি যে জাহির করা নিজেকে। সেটি কারণটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমরা এমন কিছু শেখাতে পারিনি যেখানে এই জাহির করার কোনো প্রয়োজনীয়তা নেই। শিক্ষা ব্যবস্থা কি আমাদের এমন কিছু দিচ্ছে যে শিক্ষাটা শেষ করার পর তুমি একটা নিশ্চিত সুন্দর ভবিষ্যৎ পাবে? সেটাও হয়তো তাদের দিচ্ছে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা। নিশ্চিত দূরের কথা, ভয়ানক অনিশ্চিত একটা ভবিষ্যৎ আমরা দিচ্ছি, সেখানে অসাম্য আছে। এই যেমন ধরো বিসিএস পরীক্ষা যারা দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ এই একটা চাকরি যেখানে তদবিরের প্রয়োজন হয় না, যেখানে মেধার মাধ্যমে তারা একটা চাকরি পেতে পারে, কিন্তু একবার পেয়ে গেলে সমস্ত জীবনের নিরাপত্তা। সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই শুরু হয়ে যায় বিসিএস গাইড পড়া, এবং লাইব্রেরিটাতে সকালবেলা এত ভিড় জমে যায় দেখে মনে হয় না জানি কি জ্ঞানের একটা বিপ্লব সৃষ্টি করেছি আমরা, তা কিন্তু মোটেও না। এখানে বিসিএস গাইড নিশ্চিন্তে পড়ার জন্য লাইব্রেরিতে চলে যায়। কারা যায় একদম শেষ বর্ষ, যারা তৃতীয় বর্ষে পড়ছে তারাও চলে যায়, কারণ 1 বছর আগে থেকে প্রস্তুতি নিতে হয়। এটিও তো এক ধরনের আসক্তি।
যে আমার শিক্ষা ব্যবস্থা আমাকে নিশ্চিত একটা জীবন দিতে পারছে না, আমাকেই সেই জীবন নিতে হবে। এখন এই বিষয়ের যদি আমাদের কোনো নির্ধারিত কাঠামো না তৈরি করতে পারি, যে শিক্ষা ব্যবস্থা শেষে এই বিজ্ঞানী এই কাজে যাবেন, এই অনুসন্ধানী তিনি অন্যদিকে যাবেন, এই গবেষক আরেক দিকে যাবেন, প্রত্যেকটা বিভাগে তো আমাদের উৎকর্ষ থাকার কথা। কিন্তু দেখা যাচ্ছে আমরা মোটা দাগে আরেকটা বৈষম্য তৈরি করেছি, যে মেডিকেল কলেজ এবং বুয়েটে যারা পড়ে তারা সব মেধাবী, আর যারা সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়ে এটি কেন হবে? সেই যে ভালো স্কুল খারাপ স্কুলের মতো। আমার কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে নাও পড়তে চাইতে পারে, সে অনেক মেধাবী, আমি ডাক্তার হতে চাইছি না, আমি অন্য কিছু হতে চাই, নিঃসন্দেহে তারা মেধাবী, কিন্তু আমার কথা হচ্ছে যারা পাশ করে বেরোবে আমাকে প্রত্যেককেই মেধাবী স্বীকার করে নিয়ে পাশ করে বের করতে হবে, যাতে তারা জীবনে কখনো পিছিয়ে না পড়তে পারে। সেই ব্যবস্থাটা আমরা চেষ্টা নিশ্চয়ই নতুন কারিকুলাম তৈরি হচ্ছে। তাহলে সামনে এই যে গতকাল আমরা ঢাকঢোলের যে আনন্দটা দেখলাম, তাদের শিক্ষা জীবন শেষেও সেই আনন্দটা থাকবে কিনা আমি শেষ মুহূর্তে অতিথিদের কাছ থেকে তাই জানতে আসবো। ফিরছি বিরতি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা শেষ মুহূর্তে আছি। GPA-5 এর এই আনন্দটা শেষ পর্যন্ত শিক্ষা জীবনে থাকবে কিনা, আমরা সেই প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। আমরা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। একটা পরিসংখ্যান নিশ্চয়ই দিতে চাই যে গতকাল যখন এত আনন্দ চলছে পুরো দেশ জুড়ে, তখন 8 জন শিক্ষার্থীর মৃত্যুর খবরও আমরা একই সাথে পেয়েছি, যারা আত্মহত্যা করেছে তাদের প্রত্যাশিত ফলাফল পায় নাই বলে। ফলে যে আনন্দটা সবাই করে তা যেভাবে আমরা প্রকাশ করি, সেটা অন্যদের উপর কেমন চাপ তৈরি করে, এবং এই ব্যবস্থাপনার ত্রুটি আপনি দেখতে পান কিনা, বা যারা আনন্দ করছে তারা শেষ পর্যন্ত আনন্দটা রাখতে পারার জন্য কি করা? অবশ্যই এটা তো খুবই দুঃখজনক, মর্মান্তিক যে 8 জন আত্মহত্যা করলো। একটা বিষয় তো খুব স্পষ্ট করে বলা দরকার, আমাদের যে পাবলিক এক্সাম হয় আমাদের দেশে এবং সারা পৃথিবীতে, এটা কিন্তু সত্যিকার যোগ্যতার প্রতিফলন ঘটে না সেখানে। তার মানে পাবলিক এক্সামে ভালো করলেই যে একটা শিক্ষার্থী ভালো, আর খারাপ করলেই যে সে খারাপ, তা কিন্তু নয়। এজন্য দেখবেন যারা অনেকে খারাপ করে, অনেক শিক্ষার্থী আছে পাবলিক এক্সামে খারাপ করে কিন্তু জীবনে খুব ভালো করে, আবার অনেক খুব ভালো করে পাবলিক এক্সামে কিন্তু খুব একটা ভালো করতে পারে না। এরকম প্রচুর উদাহরণ আপনি দেখবেন। ফলে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, বা নিজেকে ব্যর্থ মনে করার কোনো কারণ নেই। এই পাবলিক এক্সাম আপনার যোগ্যতার খুব ভালো প্রতিফলন ঘটায় না। ফলে আপনি যেটা বলছেন, আমি এই জন্য যারা আত্মহত্যা করেছেন আমি খুবই দুঃখ প্রকাশ করছি, এবং যারা মন খারাপ করে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এটা মানে নিজেদের ব্যর্থ মনে করার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। তারা অবশ্যই আমার ধারণা যে চেষ্টা করলে তাদের এই সমস্ত সীমাবদ্ধতা কাটিয়ে অনেক ভালো করতে পারে। সামনের শিক্ষাক্রমটা কি, সেটার একটু সামনে যে শিক্ষাক্রমটা আসছে এটা কিন্তু এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য একটা চেষ্টা আছে। যেমন ধরেন একজন শিক্ষার্থী যেটা একদম বছরের শেষে গিয়ে একটা পরীক্ষা দিল, সেই পরীক্ষা দিতে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে একটা শিক্ষার্থীর। হয়তো তার মন খারাপ থাকতে পারে, তার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, তার কোনো অসুখ হতে পারে, এরকম নানান কারণ ঘটতে পারে, অথবা অন্যান্য বিষয় রাস্তাঘাটে কোনো সমস্যা হতে পারে। এই ঘটনার জন্য কিন্তু তার পরীক্ষা খারাপ হয়ে যায়। এটাকে অ্যাড্রেস আমরা করব যে নতুন শিক্ষাক্রমে যেভাবে, সেটা হচ্ছে সেই একদিনের অ্যাসেসমেন্ট এটা হবে না, এটা হবে সারা বছর জুড়ে অ্যাসেসমেন্ট। ফলে এই সমস্যাগুলো তখন অনেকটাই দূর হবে বলে আমরা আশা করি। আমরাও সেই আশাটা করি। রাশেদা কে চৌধুরী, যে সান্ত্বনার জায়গাটা, সান্ত্বনার ঠিকই অধ্যাপক ডক্টর গোলাম ফারুক যেটা বললেন যে এখনকার আমি ব্যর্থ হয়ে গেছি সেটা ভাবার কিছু কারণ নেই, কিন্তু শিক্ষার্থীরা যখন এটা ভাবতে শুরু করে তখন আমাদের সামাজিক পরিস্থিতিটাই আসলে এমন যে তাকে সেটা ভাবতে সহায়তা করে না। এই সামাজিক পরিস্থিতি কি ঠিক হওয়ার কোনো সুযোগ নাই আমাদের দেশে? সুযোগ নেই বলবো না, এটা তো আমরাই তৈরি করেছি এবং আমরাই কিন্তু এটা করতে পারি। সবচেয়ে বড় কথা হলো যে অভিভাবকরা এখানে বিশাল ভূমিকা পালন করেন। তারা যেভাবে, যে শিক্ষার্থী GPA-5 পেল তাকে নিয়ে উচ্ছ্বসিত, যে পেল না তাকে যেভাবে বকাঝকা করা হয়, তার মনের মধ্যে যে অনাস্থাটা তৈরি হয়, ওটা তো সারা জীবন তার মনের উপরে প্রভাবটা ফেলে। কাজেই GPA-5 পাওয়াটাই লক্ষ্য না। এবং এখানে আমি মনে করি আমাদেরও কিছুটা সামাজিকভাবে আমরা যারা কাজ করি বিভিন্ন পর্যায়ে, তারাও বোঝাতে পারছি না যে এই যে উদাহরণটা দেব, বাঁশফুল থেকে চাল বানিয়েছে গ্রামের একজন কৃষক, কই সে তো GPA-5 পাওয়া না। জীবনে এগোতে গেলে এবং নানা ধরনের এগোনোর পথ আছে। এই যে বাংলাদেশে গ্রামে গঞ্জে মেয়েরা উদ্যোক্তা হয়েছে, এরা কি GPA-5 পাওয়া? বা আমরা তিনজনকে দেখছি তারা কেউ GPA-5 পাওয়া না, আমি নিজে GPA-5 পাওয়া না। সেজন্য মানে জীবনে এগোতে গেলে GPA-5ই শেষ। সেটাই আমরা অভিভাবকরা এটা বুঝতে হবে, বোঝাতে হবে এবং তাদের কাছে সন্তানদের আসলে
স্বপ্ন দেখাতে হবে। স্বপ্ন দেখানোটা ভুলে গেছি, বরং জিপিএ 5 পাচ্ছে না বলে তার স্বপ্নটাকে চুরমার করে দিচ্ছে, এরকম যেন না হয়। জিপিএটাই স্বপ্ন হয়ে যাচ্ছিল। আমরা আশা করি যে এটাই বলছিলাম যে সামনে জিপিএ 5 থাকবে না, আমাদের স্বপ্ন নিশ্চয়ই স্বপ্ন হিসাবে সুন্দরভাবে থাকবে। আমি একদম শেষ মুহূর্তে অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলামের কাছে জানতে চাই একদম আপনার পরামর্শটাকে শিক্ষার্থী এবং এই আমাদের সমাজটা যারা বাধ্য করে আত্মহত্যা করতে তাদের প্রতি। খুব কঠিন একটা প্রশ্ন, কারণ যে আত্মহত্যা করছে সে কেন করে তার তো কারণগুলি জানতে হবে, কারণ তার সামনে আর কোনো বিকল্প থাকে না। পরিবার থেকে সে দুর্ব্যবহার পাচ্ছে, অথবা হয়তো হয়রানি শুনছে, হয়রানির কথা, অথবা সহানুভূতির ছোঁয়াটা পাচ্ছে না। এই শিশুদের, এই তো শিশুরাই তাদেরকে যদি সামান্য পিঠে হাত দিয়ে বলা হতো যে দুঃখ করো না, তুমি আগামীতে আরও ভালো করবে, সেটি তো হয় না। অনেক সময় পরিবারগুলিও বিনিয়োগ করে বসে, বিনিয়োগের ফলটা পায় না। তা আমি মনে করি যে সবাইকে এটা মানতে হবে যে পরীক্ষাটাই, যেমন গোলাম ফারুক খুব চমৎকার করে বললেন যে এই পাবলিক পরীক্ষা কিন্তু মেধার পরীক্ষার কোনো জায়গা না। এখানে অনেকগুলি ফ্যাক্টর একসঙ্গে কাজ করে, সবগুলোর সম্মিলন হলে হয়তো একজন খুব ভালো করলো। আমি নিজে দেখেছি যে ছাত্রটিকে আমি সবচেয়ে মনে করতাম পিছন দিকে পড়ে আছে, সে যখন বিদেশে গেল একটা পিএইচডি নিয়ে ফিরে এসছে। কেউ কিন্তু ফেরত আসে না বাংলাদেশের। তার মানে মেধার কোনো কমতি নেই। মেধা বিকাশের জন্য উপযুক্ত পরিবেশটা পেলে তাদের মেধার বিকাশ হয়ে তারা তখন নিজেদেরকে বিকশিত করতে পারে। ওই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে, সেখানে পরিবারের সাহায্যটা খুব প্রয়োজন। এই যে আপনাদের যদি পরিবারে কোনো বই না থাকে, যদি বইয়ের সঙ্গে আপনার সন্তানের সম্পর্ক না তৈরি করে দেন, তাহলে তার জানার পৃথিবীটা খুব সংকীর্ণ হয়ে যাবে। এবং তাকে আমরা আলাদা করে যত্নও নেই নাই, যে আমরা 3 লাখের কথা বলছিলাম যারা অকৃতকার্য হয়েছে, তাদের কিন্তু কেউ তাদের কোনো খবর নিবে কি এদের নিবে খবর না কেউ কোনোদিন নেয় না। কিন্তু আমার মনে হয় যে এই যে 3 লক্ষ, এদের প্রতি সরকারের একটা, রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। রাষ্ট্র তাদেরকে হিসাবের খাতা থেকে ফেলে দিতে পারে না। দে আর দ্য মোস্ট প্রেশাস সফটওয়্যার, যে মানুষের মন, শিশু কিশোরদের মন, সেটি যদি ভেঙে যায়, সেটি মেরামত করা কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব না। ফলে প্রথম থেকেই ওতে উদ্যোগ নিতে হবে, তাদেরকে আবার দ্বিতীয় একটা সুযোগ দেওয়ার জন্য। তাদেরকে প্রয়োজন হলে এমন একটা স্কুলের ব্যবস্থা করতে হবে, অথবা অতিরিক্ত ক্লাস নিয়ে তাদেরকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে পরীক্ষা দিয়ে আবার সামনের বছর তারা যেন কৃতকার্য হয়, এই ব্যবস্থাটা করতে হবে। আমি মনে করি সেইভাবে যদি এই শিক্ষার্থীরা কৃতকার্য হয়, তাদের আত্মবিশ্বাসটা ফিরে আসবে। আত্মবিশ্বাসের অভাব যেখানে, সেখানে আর কিছুই হয় না। অনেক ধন্যবাদ অতিথিরা যারা আমাদের সাথে ছিলেন এবং যারা অনুষ্ঠান দেখেছেন। নিশ্চিতভাবে যারা ফলাফল ভালো করে তারা তো ভালোই, কিন্তু যারা ভালো করে না তারা যে ভালো না এটা কেউ কিন্তু নিশ্চিত হয়ে বলতে পারে না। তাদের মানসিক যে অবস্থাটা, যে সফটওয়্যারের কথা বললেন, যে তা একবার ভেঙে গেলে আবার কিন্তু কোনোভাবেই তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনা যায় না। সবাই আমরা বাচ্চাদের সাহায্য করি, তারা যেন ঘুরে দাঁড়াতে পারে এবং আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা যেন একটা ভালো মানুষ তৈরি করতে পারে সবাইকে, আমরা সেই প্রত্যাশাটাই রাখি। সবাই রাজকাহনের সাথে থাকবেন।